সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশা ক্লাসিকে। আমি শারমিন। আশা করি সকলে খুব ভালো আছেন। আর আজকে কুয়াশা ক্লাসিকে রয়েছে আরও একটি নতুন গল্প আপনাদের জন্য, যে গল্পটির নাম হচ্ছে মৃত্যুর ঘণ্টা, আর লিখেছেন রকিবুল ইসলাম। আজকের গল্পটি নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। চলুন তাহলে আর দেরি করছি না, শুরু করছি গল্প। অরণি সবেমাত্র ভার্সিটিতে উঠেছে। একেবারে সাদা পায়রার মতো উঠতে ভালোবাসে সে। সুমনকে সে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু অরণির অতীত অরণিকে তাড়িয়ে বেড়ায়। নিজের সম্পর্ককে কোনো পরিণতি দেওয়ার সাহস অরণির নেই, কিন্তু সে জানে সুমন তাকে ভালোবাসে। তারা দুজনের কেউই কাগজে কলমে বিয়ে করার ব্যাপারটাকে বিশ্বাস করে না। তারা জানে তারা একে অপরকে ভালোবাসে, তাই নিজের জগতে তারা অনেক সুখী। অরণির সমস্ত দুনিয়াতে পরিবার বলতে সুমন আর সুমনের আশেপাশের মানুষেরা। তাই ছুটি পেলেই অরণি নরসিংদী চলে আসে। সুমনের অনেকটা সময় কাটে নরসিংদীতে। সেখানে সুমনের একটা সার্কেল আছে ভালো। মাসের অর্ধেক সময় সুমন নরসিংদীতে চলে যায়। ফোন করে আসবে না? আরে হঠাৎ করেই চলে এলাম। ঘুমায় পড়ছিলা? না, মাথাটা একটু ধরেছিল। আসো আসো। আসার সময় কয়েল নিয়ে আসছি। আমি ঠিক জানি তুমি কয়েল এনে রাখো নাই। এই গরমে চোখে মুখে কাঁথা মুড়ি দিয়ে কেমনে ঘুমাও তুমি? ঘুমই তো শান্তি। আসো আসো, ভেতরে আসো। খেয়ে আসছো নাকি? হ্যাঁ, ওই ট্রেনে। থাক, বুঝছি। ডিম আছে ফ্রিজে, আমি ভুনা করে দিচ্ছি। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। অরণি, আমার না এই ঘরটাতে একটু কেমন যেন লাগে। কেমন লাগে মানে? মানে একটু অদ্ভুত, আমি ঠিক বোঝাতে পারবো না। কেন? আমি তো মাঝে মাঝে আসি, আমার তো কখনো এমন কিছু মনে হয়নি। না, আমি একটা বিষয় লক্ষ্য করলাম। এখানে আসার পর থেকে আমি খুবই অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। অদ্ভুত স্বপ্ন তো মাঝে মধ্যে আমিও দেখি। সো হোয়াট? আরে না, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে চাইও না। কি হয়েছে তোমার বলো তো? অদ্ভুত সব কথা বলতেছো। আচ্ছা, বললাম না। অরণি, আরেকটা জরুরি কথা ছিল। আবার কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি জানি, চলো। সর সর সর, আমার কাছে আসবি না। সর সর। পুরুষ মানুষের গন্ধ। সর, আমার কাছে আসবি না। সর সর, যা। সর, আমার কাছে আসবি না। সুমন, সর। এই কি হলো তোমার? হ্যাঁ, কি হয়েছে? না না, কিছু হয়নি, কিছু হয়নি। তুমি ঘামতেছো কেন? আর বিড়বিড় করে কার সাথে কথা বলতেছো? কই, কারোর সাথে না তো। আমাকে এক গ্লাস পানি দাও তো অরণি। আচ্ছা নাও। কি হয়েছে বলতো? খারাপ স্বপ্ন দেখেছো? না না, তেমন কিছু না, এমনিতেই। আচ্ছা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। অরণি, অরণি, উঠবা না? আর একটু ঘুমাই না, পরীক্ষার জন্য ঘুমাইতেই পারি নাই। অনেক বেজে গেছে তো, ক্ষুধা লাগছে, ওঠো প্লিজ। আর একটু ঘুমাই না। আমি উঠলাম তাহলে। আরে না, তুমি উঠলে এখন আমার ঘুম আসবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু 5 মিনিট। আচ্ছা উঠতেছি। আমার ঘুম তোমার একদম সহ্য হয় না। কি ঘুম ভাঙলো? কখন আসলেন ধ্রুব ভাই? এই তো একটু আগে। কফি খাবে নাকি একেবারে লাঞ্চ করবে? একেবারে লাঞ্চই করি, সুমনের নাকি ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। সুমনের বাসাটা একটা চিলে কোঠার ওপর, 6 তলা বিল্ডিং এর উপর একটা বাসা, 2টো রুম। একটা রুমে থাকে সুমন, আরেকটাতে ধ্রুব। সুমনের রুমের সাথে একটা বারান্দা আছে। বারান্দা থেকে সামনে স্টেশন দেখা যায়।
আর ড্রয়িং রুমের সাথে একটা বড় জানালা আছে, সেটা দিয়ে চিলেকোঠাটা দেখা যায়। বাসাটা সুমনের বেশ চমৎকার লাগে। এই বাড়ির মালিক বাংলাদেশে থাকেন না, এটা আরেকটা ভালো ব্যাপার সুমনদের জন্য। বাড়িওয়ালা থাকে না বলে অরণি কিংবা অন্যান্য বন্ধুরা প্রায় এসে সবাই মিলে জম্পেশ আড্ডা দেয় এই বাসায়। সব মিলিয়ে বাসাটা সবারই বেশ পছন্দের। এই বাসা নিয়ে কখনো কখনো কারো মনে কোনো প্রশ্ন আসেনি। সুমনরা এই বাসায় থাকছে প্রায় 5 বছর। এই বাসায় অশুভ কিছু আছে কি না এই বিষয়টা নিয়ে কখনো কারোর সাথে কেউই কথা বলেনি। সুমন এবং তার বন্ধুরা সবাই আধুনিক এবং প্রগতিশীল চিন্তাভাবনা চর্চা করে। এটা একটা কারণ হতে পারে যে কোনো অশুভ ব্যাপার নিয়ে তাদের মাঝে কখনো কোনো আলোচনা হয়নি। তবে ইদানিং সুমনের মনে নানা ধরনের কথা ঘুরপাক খাচ্ছে। যাই হোক, দুপুরের খাবার শেষ করে তারা 3 জন বেরিয়ে গেল। এখানে আসলে ঘরে খুব একটা বেশি থাকা হয় না তাদের। সুমনের এখানকার বিরাট বন্ধুত্বের সাথে আড্ডা দিতে দিতে সময়টা যে কিভাবে কেটে যায় অরণি। কিরে সুমন, কই ছিলি? তোরে ফোন দিতে দিতে তো আমি পাগল হয়ে গেলাম। ঢাকায় গেছিলাম কয়দিন আগে। আরে অরণি, শুনছি পরীক্ষা আসলে নাকি মানুষ শুকায় যায়, চেহারা নষ্ট হয়ে যায়। তুই তো দেখতেছি সুন্দর হয়ে গেছিস। বলছে তোরে, চোখ মুখ সব বসে গেছে, দেখতে পাচ্ছিস না? তাহলে তোর চোখ মুখ বসে গেলে মনে হয় তোরে আরও সুন্দর লাগে। থাক, এবার থাম। অর্ণির কমেন্ট বক্সে গিয়ে ফ্লার্ট করিস, এই পর্যন্তই থাম। আমার সামনে এইসব বলিস? তোর সাহস তো কম না বেটা। তুই অরণিরে জিজ্ঞেস কর আমি ফ্লার্ট করলে ওর ভাল লাগে কি না। না মানে সুমন, ব্যাপারটা হচ্ছে কি, আসিফ ফ্লার্ট করলে কিন্তু আমার ভালোই লাগে। ও আচ্ছা, ব্যাপার তাহলেই কর। তাইলে তোরা দুজনই প্রেম কর। আরে দূর, কি যে বলিস না, আমি তো মজা করতেছিলাম। চা খাবি? হ্যাঁ, দিতে বল। আলামিন ভাই, 5টা চা দিয়েন তো। সুমন শোনো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বাসার দিকে যাই। তুমি এখন উঠবা? না, আমি একটু পরেই যাই। তোমাকে দেখেও ক্লান্ত মনে হচ্ছে, বরং তুমি গিয়ে রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে। আসিফ, উঠলাম তাহলে, কাল দেখা হচ্ছে। যেও না গো, তুমি গেলে আমার সব অন্ধকার লাগে। আসিফ, একদিন তোর জন্য আমার সংসারটা ভাঙবে। গেলাম। সুমন, আমি উঠলাম তাহলে। আচ্ছা ঠিক আছে। কে কে ওখানে? ধ্রুব ভাই? ধ্রুব ভাই, এই রাতের বেলা সুমনের ওয়াশরুমে কিসের কাপড় ধুচ্ছেন আপনি? হ্যাঁ অরণি, কি হয়েছে? কি ব্যাপার, এমন চমকে উঠলে কেন? আপনি এখানে? তাহলে মানে? আরে রান্না করতে গিয়ে দেখি বাসায় লবণ ছিল না, তাই লবণ আনতে গিয়েছিলাম। এসে দেখি সুমন ফিরে নাই, আর তুমিও ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি। কি হয়েছে বলো তো? না না, কিছু হয় নাই। ঘুমের মধ্যে কি দুঃস্বপ্ন দেখছো নাকি? আচ্ছা তুমি বসো, আমি একটু চা করে আনি। আমি সুমনকে একটা ফোন দিই। কি যে উল্টাপাল্টা কথা তুমি আমার মাথায় ঢুকাইছো। কালকে রাতে তোমার এসব আজগুবি কথা শুনে আজকে সন্ধ্যাবেলা আমি কি দেখছি জানো? কি? আরে সন্ধ্যার দিকে বাইরে থেকে এসে আমি একটু ঘুমায় গেছিলাম। ধ্রুব ভাই নাকি নিচে গিয়েছিল, অথচ আমি স্পষ্ট শুনলাম ওয়াশরুম থেকে গান গাওয়ার শব্দ আসছে, কাপড় ধোয়ার শব্দ আসছে। আমি ওয়াশরুমে গিয়ে দেখলাম ওনাকে, তারপর আবার একটু পরে দেখলাম ধ্রুব ভাই বাইরে থেকে আসতেছে। আমি কিছুই বুঝতে পারতেছি না। দেখছো, বলছিলাম না সামথিং ইজ ফিশি। আবার এখন কি আমাকে সব ভূত প্রেতে বিশ্বাস করতে হবে? এটা কি হলো? আরে বাতাসে পড়ে গেছে মনে হয়। দেখো সুমন, আমার কিন্তু খুবই বিরক্ত লাগছে পুরো ব্যাপারটা। এসব নিয়ে আমি আর কোনো ডিসকাশনই করতে চাই না। এসব ভূত টুত কিচ্ছু নাই। আমি কি সেরকম কিছু বলছি নাকি তোমাকে? আমি নিজেই ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমি একটা বিষয় ভেবেছি। কি? ভূত বলতে আমরা যেটা বুঝি সেটা না হয় বাদই দিলাম, কিন্তু একটা ব্যাপার দেখো তো, পৃথিবী কত ছোট। পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ উপগ্রহ আছে মহাবিশ্বে। এই সবগুলো সম্পর্কে কি আমরা জানি? সেটা জানা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাহলে হতেও তো পারে এমন অনেক রহস্য এই পৃথিবীতে আছে যেগুলো মানুষের পক্ষে জানা একেবারেই সম্ভব নয়। প্লিজ, তুমি কি সিরিয়াসলি বলছো ভূত এক্সিস্ট করে? ব্যাপারটাকে তুমি ভূত ভাবছো কেন? ধরো, এরা এমন কোনো প্রাণী যাদের চোখে দেখা যায় না,
যারা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। এদের মধ্যে কিছু আমাদের উপকার করে আর কিছু কিছু আমাদের ক্ষতি করে। এসব কি বলছো তুমি সুমন? একটু লজিক্যালি ভাবো, হতেও তো পারে, তাই না? আমার মনে হয় তুমি এসব নিয়ে অনেক বেশি ভাবছো। এই রুমটা নিয়ে আমার খটকা শুরু থেকেই ছিল অরণি। তুমি জানো মাঝে মাঝে আমি কি দেখি? কি? আমি দেখি সামনের এই দেয়ালটা, এই বুকশেলফ, কিচ্ছু নেই, সামনে একদম ফাঁকা, কেমন জানি একটা অদ্ভুত জায়গা, আর আমি সেখানে শুয়ে আছি। এরপর আর অনেক কিছু হয়, কিন্তু সেগুলো না আমি মনে করতে পারি না। ঠিক ঘুমের মধ্যে না, আবার ঠিক জেগেও থাকি না। আমি ঠিক বিষয়টা তোমাকে বোঝাতে পারছি না। এই দেখো, এই কথাগুলো বলতে বলতে আমার শরীরটা কেমন কাটা দিয়ে উঠেছে। দেখো সুমন, এখন কিন্তু আমার সত্যিই ভয় লাগছে। প্লিজ এসব কথা বন্ধ করো, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে চলো। এই ছেলে, আমার কাছে আসবে না, চল চল আমার সাথে। কে কে তুমি? কি কি চাও আমার কাছে? পুরুষ, আমি একটা শরীর চাই। কতদিন পাই না। এই আমার কাছে একদম আসবে না। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। কি করছো এসব? কি করছো এসব? কি? আরে কি হলো সুমন? এই সুমন, কি হয়েছে? না 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 না, আমার কাছে আসবে না, ধরবে না সুমন, একদম বলছি, আমাকে ধরবে না। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। অরণি, ওই মহিলাটা, ওই মহিলাটা। আরে কোন মহিলা? ওই যে ওই মহিলাটা। এখানে কোনো মহিলা নেই। ওই যে ছিল তো, এখানেই ছিল, আমার মাথার কাছেই ছিল। ওই যে ওই মহিলাটা আমার মাথার কাছেই ছিল। সুমন, খারাপ স্বপ্ন দেখেছো তুমি। তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। এই নাও পান। আরে অরণি, তুমিও কি পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি তো। কেমন একটা মিষ্টি ঘ্রাণ, কিন্তু এত রাতে এই ঘ্রাণ কোত্থেকে আসছে? আমি স্বপ্নে যে মহিলাটাকে দেখেছিলাম, ওই মহিলা যদি আসে তখন এই ঘ্রাণটাই আসে। কি বলছো তুমি? হ্যাঁ, আমার ঠিক মনে আছে ঘ্রাণটা। কেমন যেন অস্বস্তি লাগছে সুমন। আচ্ছা, আমি ধ্রুবকে ডেকে দেব, ওকে বলে এই রুমে শুতে, আমরা পাশের রুমে চলে যাই। এত রাতে ওকে আবার ডাকবে? ও তো ঘুমায় না রাতে। পানি আনতে গিয়ে দেখলাম লাইট জ্বলছে, আমি গিয়ে বলি ওকে। আচ্ছা যাও। যাস না, একবার আমার কাছে এলে আর যেতে চাইবি না। অরণি দৌড়ে এসে দেখে সুমনের সারা শরীর থেকে ঘাম ঝরছে। অরণি যখন দৌড়ে এসে ঘরে ঢুকলো, সে দেখলো একটা ছায়া সাঁই করে বারান্দা দিয়ে চলে গেল। সময়টা ছিল এক পলকের চেয়েও কম। অরণি আরও একটা ব্যাপারে বেশ অবাক হয়েছে। ধ্রুবকে যখন সে এসে ঘরে ঘুমোতে বলল, ধ্রুব কেমন যেন অপ্রস্তুত হয়ে গেছিল। মুখে কিছু না বললে বোঝা যাচ্ছিল সে এই ঘরে এসে ঘুমোতে চায় না। পুরো ব্যাপারটা ঠিক বুঝে উঠছে না অরণি। সুমনকে সে এভাবে কখনো দেখেও নি। আজকাল খুব অদ্ভুত আচরণ করছে সুমন। সব মিলিয়ে অরণি কেমন যেন একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গিয়েছে। শুভ কিংবা অতি প্রাকৃত কোনো কিছুতে বিশ্বাস না করায় অরণির জন্য এই ব্যাপারটা সমাধান করতে আরও বেশি বেগ পেতে হচ্ছে। অরণি ভাবছে প্রতিদিনই সে সুমনকে নিয়ে ঢাকায় ফেরত আসবে। পরদিন সকালে উঠে তারা দুজনেই বেরিয়ে গেল আলামিন মামার চায়ের দোকানের দিকে। সেখানে আসিফ অপেক্ষা করছিল তাদের জন্য। কি খবর টোনাটুনি, তোমাদের মুখ বিষণ্ণ কেন? আর না, রাতে ঘুম হয়নি। হ্যাঁ, খুব স্বাভাবিক। ধুর, সবকিছু নিয়ে রসিকতা করবি না তো। কি রে, কি হয়েছে অরণি? এনিথিং সিরিয়াস? না, তেমন কিছু না। কি ব্যাপার, তোদের কি ঝগড়া হয়েছে? আরে না না, তেমন কিছুই হয়নি। আচ্ছা নে, চা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাবছি আজকেই ঢাকায় চলে যাব। আসলেই তো পরশু, আজকেই চলে যাবি? আচ্ছা, ট্রেন কয়টায়? এই তো 3:30টায়। তাহলে দুটো টিকিট করার ব্যবস্থা করতো।
2টা না, একটা। মানে একটা কেন? আমি আরও 2 দিন থাকবো। কি দরকার সুমন, চলো না আমার সাথে। আমি তো থাকি এখানে, সমস্যাটা কি? সমস্যা আবার কি হবে? আমার একা যেতে ইচ্ছে করছে না। তুমি যাও, আমি 2 দিন পর আসবো তোমার সাথে দেখা করতে। ঠিক আছে আসিফ, একটা টিকিটই কর তাইলে। কিরে সুমন, কি হয়েছে তোর, বলবি? অরণি চলে গেল, ওরে তো স্টেশনেও আগায় দিয়ে আসলি না। সেই সকাল থেকে কাপের ওপর কাপ চা খাচ্ছিস। একটা ব্যাপার নিয়ে খুবই টেনশনে পড়ে গেছি রে। কি হয়েছে বলতো? মনে হচ্ছে খুবই সিরিয়াস ব্যাপার। অরণি কি? না না, ও কিছুই করেনি। আসলে ব্যাপারটা একটু অন্যরকম, আমি নিজেও এখনো ক্লিয়ার না, তাই কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা ঠিক আমি গুছিয়ে উঠতে পারছি না। খুলে বল তো কি হয়েছে। আমার রুমটাতে বুঝছিস কিছু একটা ঝামেলা আছে আসিফ। ঝামেলা আছে মানে? কিসের আবার ঝামেলা? আমি ওই ঘরটাতে গেলেই কেমন সব অদ্ভুত ধরনের স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলো অন্য কোথাও আমি দেখি না। একটা স্বপ্ন নিয়ে তুই এত টেনসড? আরে না, বিষয়টা শুধুই স্বপ্ন না, অদ্ভুত একটা ফিলিংস। মনে হয় ওখানে কেউ আছে। মাঝে মাঝে কেমন একটা মিষ্টি ঘ্রাণও পাই আমি। তুই কি এখন আমাকে ভূতের গল্প শোনাবি? আমি জানতাম ব্যাপারটা আমি তোকে ঠিক বোঝাতে পারবো না, তাই বলতে চাচ্ছিলাম না। আমি জানি এগুলো আমি কাউকেই বোঝাতে পারবো না। আরে না না না, আমি তোকে কথাটা সেভাবে বলিনি। সুমন দেখ, তুই তো জানিস আমি কেমন। আমি নিজেও এসব ব্যাপারে বেশি একটা বিশ্বাস করি না, কিন্তু যেটা আমি ফিল করছি সেটা আমি কিভাবে বোঝাবো বল? তুই জানিস আমার ওই ঘরটা মাঝরাতে মাঝে মধ্যেই কেঁপে ওঠে। তুই যে সামান্য একটা ব্যাপার নিয়ে শুধু শুধু প্যানিক হয়ে যাচ্ছিস সেটা আমি তোকে ক্লিয়ার করে দিচ্ছি। মানে খুবই সিম্পল। বাসাটা স্টেশনের কাছে, রাতে ট্রেন গেলে বাসাটা কেঁপে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু তোর বাসাও তো স্টেশনের কাছে, আমি তো তোর রুমেও থেকেছি। কই, তোর রুমে তো এমন কিছু হয় না। এটা অবশ্য একটা ফ্যাক্ট। আমি কালকেই ঢাকায় চলে যাব, এখানে আর ভালো লাগছে না। আরে এত টেনশন করিস না তো, সব ঠিক হয়ে যাবে। কিরে, তুই না ঢাকায় গিয়েছিলি, কবে আসলি আবার? এই মাত্রই ট্রেন থেকে নামলাম। অরণি কি আসছে তোর সাথে? না, আমি একাই এলাম। সেবার এসে তো ফট করেই চলে গেল, এবারও এলো না, ঘটনা কি? ওর মন যখন যা চায় তাই করে। আচ্ছা ধ্রুব কই, ও আসে নাই? ও তো এমনিতেই বাইরে আড্ডা কম দেয়। তাও ঠিক, কিন্তু ওর সাথে আমার কিছু কথা ছিল। তাহলে কি ডাকবো ওকে? ও বাসায় আছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে, বাইরে না থেকে চল বাসার দিকে আগাই। চল তাইলে। হ্যালো। হ্যাঁ বলো। কোথায় তুমি? বাসায়। একা? এটা কেমন প্রশ্ন অর্নি? প্রশ্ন আবার কেমন হবে? আমি নর্মালি জিজ্ঞেস করেছি। না, তুমি নর্মালি জিজ্ঞেস করনি। সুমন, আমি খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেছি। এটা নিয়ে তুমি এভাবে রিঅ্যাক্ট করছো কেন? রিয়েক্ট করার তো কিছু নাই। তোমার এই প্রশ্নটা করা ঠিক হয়নি। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি বাসায় মেয়ে মানুষ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি, আমার ভুল হয়েছে। হ্যালো হ্যালো অরণি। হ্যালো। সুমন, হ্যালো। কি ব্যাপার, কথা বলছো না কেন? কে? আমি কে? আমাকে চিনিস না? রাফিয়া? সুমন কোথায়? ওকে ফোনটা একটু দাও প্লিজ। দেব না, ছেড়ে দে ওকে, না হলে ওর শরীরে এক ফোঁটাও রক্ত থাকবে না। এসব কি বলছো তুমি? ভালোর জন্যই বলছি। সুমনকে আমি নিয়ে যাব আমার সাথে। প্লিজ সুমনকে ফোনটা দাও। হ্যালো হ্যালো হ্যালো। এলে?
তোমার গল্পটা আমাকে শোনাবে না? শোনাবো, সময় হোক শোনাবো। তুমি কি কাউকে ভালোবাসতে? শরীর, আমার খেলা ছিল শরীর নিয়ে। পুরুষ মানুষ শরীর ছাড়া আর কিচ্ছু চায় না। তুমি সবসময় এমন কথা বলো, কিন্তু কেন বলো সেটা আমি জানি না। আজ যাই। শোনো, তুমি কি চলে গেছো? শোনো। অরণি আর 1 সেকেন্ডও দেরি করেনি, সাথে সাথে নসিনী চলে আসে সে। এখানে এসে দেখে সব কিছু অন্যরকম। সুমনের বাসায় এমন কাউকে খুঁজে পায়নি যাকে নিয়ে সন্দেহ করা যায়। সুমনও তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, সব কিছু ঠিক হয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই অরণি, অরণি দরজা খুলো। অরণি! ধ্রুব, ধ্রুব, ওই মহিলাটা। ধ্রুব, সুমন। সুমন? সুমনের কি হয়েছে? ভেতরে। দেখি, সরো। এ কি, ও তো অজ্ঞান হয়ে গেছে। অরণি, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আনছি। এই নাও। আরে আরে কি হয়েছে এখানে? অরণি, কি হয়েছে? সুমন অজ্ঞান হয়ে গিয়েছে। মানে মানে কোথায় দেখি? সুমন, এই সুমন, এসব এসব কিভাবে হলো অরণি? আমি মানে ওই মহিলাটা, আমি জানি না। তুই হঠাৎ কোত্থেকে এলি আসিফ? ওসব ওসব বাদ দে, দেখি ওর মাথায় পানি ঢালতে হবে। কাঁদছিস কেন? কেন কেন এসেছো এখানে? চলে যাও, চলে যাও তুমি। ভুলে যাচ্ছিস কেন? এটা আমার ঘর। তোমার ঘর? কিসের তোমার ঘর? কে তুমি? হাসি থামাও, হাসি থামাও বলছি। আমি আর এইসব নিতে পারছি না। চলে যাও, চলে যাও তুমি। আর কোনোদিন এখানে আসবে না। চলে যাও, চলে যাও। কিরে, এত জরুরি তলব? বস। চা খেয়েছিস? না। এই আলামিন ভাই, 2টা চা। বল, কি সমস্যা? ব্যাপারটাকে আর অ্যাভয়েড করতে পারছি না আমি। কোন ব্যাপারটা বলতো? আমি একটা কথা কোনোদিনও কাউকে জানাই নাই। আমি ইন লাভ উইথ অরণি। কি কি বলছিস তুই জাতা? এবং ওকে পাওয়ার জন্য আরেকটা বড় অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? আমি এমন একজনের সাহায্য নিচ্ছি যে সুমনকে শেষ করে ফেলবে। এসব কি আবল তাবল বলছিস তুই? তুই তো ছোটবেলা থেকেই এখানে থেকেছিস। আমার একটা ইনফরমেশন দরকার। প্লিজ আমাকে একটু হেল্প কর। খুড়ো, আমি মাস্টারের ছেলে আসিফ। ও তুই, আয় ভেতরে আয়। ও ও আমার বন্ধু ধ্রুব। আয় আয় ভেতরে আয়। ওই যে ওইখানটাতে বস। খুড়ো, তোমার কাছে একটা দরকারে আমরা এসেছি। দরকার ছাড়া এই বুড়ো খুড়োর কাছে কেউ আসে না রে। সেইটা আমি ভালোই বুঝেছি যে আমার কাছে দরকারে এসেছিস। তা বল দেখি, কি দরকার? না মানে আমার একটা ইনফরমেশন দরকার ছিল। কি শোন? না মানে একটা কথা জানার ছিল। কথা? তা শুনি, কি জানতে চাও? ওই ওই বাড়িটার ব্যাপারে। আমি জানতাম,
আইব আইব, একদিন আইব, কেউ না কেউ তো আইব ওই বাড়ির খবর জিগানের লেগা। তার মানে জানার মতো অবশ্যই কিছু আছে। আছে, মেলা কিছু আছে। কি শুনবার পারবা? তোর আইবা না তো? না, আপনি বলেন। আচ্ছা 1 মিনিট। ধ্রুব, অরণি ফোন দিচ্ছে, ওরা মনে হয় চলে আসছে। তুই একটু বস, আমি ওদেরকে নিয়ে আসছি। গন্ধটা তাইলে এখনো আসে। আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না। এই গন্ধ মাইয়ারা পায় না, খালি পায় পুরুষেরা। হ্যাঁ হ্যাঁ, আমি পাই তো। এই ঘ্রাণ আমিও পাই, মিষ্টি একটা ঘ্রাণ। ওই আসিল ছলনাময়ী, ছলা কলা দিয়া পুরুষ করে কাইত করাই আসিল ওর কাম। কার কথা বলছেন আপনি? বৃষ্টি আসছে মনে হয়, ছাদে থাকাটা ঠিক না। চলুন ঘরে গিয়ে বসি। এইটি অনেক পুরান ভেলকি, আইব না, টেনশন নাই, কোনো বৃষ্টি আইব না। এইটি আকাশের উৎপাত না, এটা ওর উৎপাত। কি হয়েছিল এখানে বলুন তো? এই বাড়িটা আসলে আমার দাদার, অহন ভাগাভাগি হইয়া এই বাড়িটা পাইছে আমার ভাইয়ে, আর এর পাশেরটা পাইছি আমি। তাও এইটা আজ থেকে 50 বছর আগের কথা। তখন আমার বয়স কত হইব? এই 21 পার কইরা 22। তখনও আমরা সবাই মিলা একই ঘরেই থাকি, ভাগাভাগি হয় নাই। তো ওই সময় একদিন হঠাৎ কইরা আমগো বাইতে একটা মাইয়া আইলো। বয়স বোধ করি 17 কি 18, কিন্তু দেখতে কচি লাগে। মাইয়াডায় আইয়া আমাকে ঘরে খটখট করলো। আমার ভাইয়ে তখন বিদেশ করে, বাজানেরও বয়স হইয়া গেছিল, তাই এইবারে দেখভাল আমি করতাম। তো যেদিন মাইয়া ডায়া আইলো, ওই দিন আকাশটা ভালো আছিল না, খুব ঝড় বৃষ্টি হইতাছিল। মাইয়াটা আইয়া আমার কাছে আশ্রয় চাইল। আমারও বয়স 22, আর বয়সের তেজ তো বোঝই তোমরা। আর মাইয়াটাও আসিল অসম্ভব সুন্দরী। আমি নিশ্চিত এই বাড়িতে আউনের আগে ওই যে কত পুরুষ মানুষ রে ভাষণ দিয়ে আইছে, সেই হিসাব আমি আজ পর্যন্ত জানি না। তো যাই হোক, বুঝতেই পারতাছ আমারও জোয়ান কাল, তাই আর আমিও নিজেরে সামলাইবার পারি নাই। সিলেগোডার এই গড়টাতে থাকতে দিলাম ওরে। ওই আয়া উঠলো এখানে। আর তার সাথে আপনি একটা অবৈধ সম্পর্ক তৈরি করেছিলেন, তাই না? আরে আরে এভাবে বলছিস কেন? কয়বার দাও, ওর কোনো দোষ নাই, হক গলেই কয়। ওর কথায় কিছু মনে করবেন না, আপনি বলেন তারপর কি হলো?
তারপরে কি আর, অমনেই যাইতেছিল অনেক দিন, কিন্তু একটা পর্যায়ে বুঝলাম এই এলাকার সমস্ত পুরুষ মানুষের আনাগোনা শুরু হইল এই বাড়িতে। তার মানে কি? খারাপ মেয়ে ছেলে, কিন্তু কিন্তু আমি ওরে কিছুই কইতে পারতাম না। ওর ওর চোখে কি জানি একটা মায়া আসিল, একটা জাদু আসিল। তারপরে আর কি, এমনি চলতে থাকলো, এমনি চলছে। তখনকার সময়টা কিন্তু এখনকার মতো আসিল না। আস্তে আস্তে এখানকার মানুষ, পঞ্চায়েত, ব্যাগগুলের কানে কথাটা পৌঁছাইয়া গেল, কিন্তু ওই যে কইলাম, ওই জাদু জানতো ব্যাগল রে হাত করে লইছিল। ব্যাগল রে পঞ্চায়েতের যে প্রধান আছিল, লুচ্চা লম্পট জানোয়ার একটা, ওই তো এখানে। আপনার পরিবারের লোকেরা কিছু বলেনি? আমি তখনও বিয়া শাদি করি নাই, আর ভাইরাও তখন বিদেশ। পরিবার বলতে খালি আমি আর বাজানি আছিলাম। তাও বাজানে কদিন পরেই চইলা গেল। এই বাড়ি হয়ে গেল রাজত্ব। অহন এই চার পাশ যেমন দেখতেছ, তখন কইলাম এখানে এমন ছিল না। এই যে এখন তো নিচে দিয়া অটো, টোটো, টে পে সারাদিন চলতেই থাকে। তখন এই পুরা তল্লাটা ছিল খালি, খা করত। এই পুরা তল্লাটে দালান বলতে খালি এই বাড়িটাই আসিল। সামনে পাকা রাস্তাও আসিল না, আর বাড়িঘর সে তো আসিল মাইলকে মাইল দূরে দূরে। তারপর কি হলো? যাই হোক, তোমার করে আমি মিছা কথা কমু না। বয়সের ভার পড়ছে শরীরে। মিছা কথার পাপ কব্বরে লয়ে যাবার পারুম না। ওর ঘরে তখন আমিও যাইতাম, আর ওইসব হইতে হইতে কখন জানি ওরে আমার মনে ধইরা গেল। আর এর মধ্যে ওই পোয়াতিও হয়ে গেল। এরপর কি আপনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? না, এইটা করবার পারি নাই। একদিন রাইতে মেলা ঝড় উঠছিল, হারিকেনটা লইয়া আমি ওর ঘরে যাইতেছিলাম। তখনই আমার কানে সেই শব্দ আইল। কিসের শব্দ? শব্দ 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 ওই দিন কেন যে আমার সহ্য হইল না, সহ্য হয় নাই। আমি দরজা ঠেলা ভিতরে ঢুকলাম। ঢুকা দেখি ওই অবস্থায় আরেক বেটার লাগে
আমার শরীরটার ভিতরে আগুন ধরে গেল, আগুন ধরে গেল। আমি আমি এক মুহূর্ত দাঁড়াইবার পারলাম না, এই ঘরের থেকে বাইর হয়ে গেলাম, দৌড়াইয়া বাইর হইয়া গেলাম। মাথার মধ্যে আমার খুন জোড়া। আমি নিচে অপেক্ষা করতে থাকলাম, কখন কখন ওই বেড়ায় এই সিলেগড়ার থেকে বাইর হইব, অপেক্ষায় আসলাম আমি। রাইটের তখন 3টা বাজে, 3টা তখন বেড়েছে ওই বেড়ায় এই ঘরের থেকে। বেড়ায় যাওয়ানোর পর আমি ওর ঘরে গিয়া ঢুকলাম। ঢুকানোর সময় হাতে বড় দাও ডালয়ে ঢুকছিলাম। শরীরে শয়তান বর করলে যা হয়, ওরে দেখা আমার, ওরে দেখা আমার চামড়ার নিচে আগুন জ্বলতেছিল। দাওড়া ওড়ায়া গর্দান বরাবর দিলাম এক কোপ। কি বলছেন আপনি এসব? আচ্ছা কইতাছি, ওর আমি মারছি। দাও দিয়া ওর শরীর থেকে মাথাটা এক কোপে আলাদা করে ফেলাই দিছি। তারপর তখন থানা পুলিশ এত আসছিল না। আমি আমি মেলাক্ষণ প্রায় ফজরের আজানের আগ পর্যন্ত লাশটা লইয়া বইয়া আসছিলাম, বুঝবা পারতেছিলাম না কি করব। তারপর মাথায় বুদ্ধি আইল, লাশটারে কাইটা 7 টুকরা করলাম, 7। তারপর ওই যে পানির টাঙ্কিটা দেখতেছ, ওইটার নিচে ওর শরীরের 7টা টুকরা সিমেন্ট দিয়া ঢালাই করে দিলাম। ঢালাই। আপনি সত্যি এটা করেছেন? হ্যাঁ, আমি করছি। কি করবো? ওইরকম ম্যাচ ছেলেরে এটাই করা উচিত। ভালোবাসা বুঝে না। এরপর অবশ্য থানা পুলিশ আইছিল, কিন্তু ওই যেটা হয়, খারাপ মেয়ে ছেলে, তাই কথার বেশি দূর আগায় নাই। পুলিশও কেসটা বন্ধ কইরা দেয়। তার মানে লাশটা কি? ও লাশ আইজো ওই পানির টাঙ্কির নিচেই আছে। আর বেশ কিছুদিন পর থেকে ওই অনেক উৎপাত শুরু করছে, অনেক। আমারে ঘুমাইবার দেয় না, একটা রাইত আমারে ঘুমাইবার দেয় না, আইজো ঘুমাইবার দেয় না। বাইরে এই বাড়িটা দিয়া পাশের বাড়িটা আমি লইলাম, কিন্তু লাভ হইল না। ঘুমাইতে পারি না। এসব কি বলছেন আপনি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যেটা শুনছ ঠিকই শুনছ, যা কইছি 100% সত্য কথা। ওই আমারে বিয়া শাদিও করতে দেয় নাই, সংসারও না।
আমি অবশ্য চেষ্টা করছিলাম, 2-3টা মাইয়াও দেখছিলাম, তয় হয় আমার রাইতে স্বপ্নে আয়, হায়া কয় যদি আমি বিয়া করি তাইলে ওই মাইয়া কয় কাফনের কাপনে জড়ায়া ওর লগে লইয়া যাইব। আর আমার এই চোখ তো হয়। এরপরে আর কেউ এই বাড়িতে টিকবার পারে নাই। ভাড়া দিছি, 1 মাসের মধ্যে চইলা গেছে। তয় ওই যে তোমাকে মধ্যে ওই পোলাটায় কেমনে যে এতদিন টিক্কা গেল। কথা বলতে বলতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। ধীরে ধীরে হালকা মিষ্টি গন্ধটা তীব্র হতে থাকলো। এতগুলো মানুষ একসাথে বসে আছে, অথচ কারো মুখে একটাও আওয়াজ নেই। কিছু একটা হচ্ছে তারা বুঝতে পারছে, কিন্তু সবাই কেমন যেন ফ্রিজ হয়ে আছে, কেউ নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। হঠাৎ তারা শুনতে পেল ছমছম করে নূপুরের শব্দ আসছে। সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেছে। তারা অনুভব করতে পারলো কেউ একজন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। কারো বুঝতে বাকি রইল না সে কে। এভাবে ঠিক কতক্ষণ পার হলো তারা জানে না। এমন সময় একটা কণ্ঠ ভেসে এলো। চইলা যায় টিকা, এই পোলা মাইন্ডির কোনো দোষ নাই, চইলা যা কইলাম। কতদিন পরে তুই আমার ঘরে এলি, তোর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। যা শাস্তি দেওয়া তা তো দিছসি, আর কত জ্বালাবি আমারে? এতগুলান বছর না দিলি আমারে বাঁচতে, না দিলি মরতে, আর কি চাস? শান্তি চাই। শান্তি? তোরে দিব শান্তি। কি করলে কি করলে তুই পাবি শান্তি? তোর শরীরটারে 7 টুকরা কর্ম। আমারে মারবি? মার আমারে মার। এ পোলা পাইন্ডিরে ছাইরা দে, এ পোলা পাইন্ডির কোনো দোষ নাই। আমি নিজের হাতে মারমো তোরে। মারবি? মার আমারে, মার। এসব কি হচ্ছে? এসব? আসিফ! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। লাইটার আছে তোর কাছে? হ্যাঁ হ্যাঁ, আছে আমার কাছে। তাড়াতাড়ি কর। খবরদার না, আমি ধ্বংস করে ফেলবো। চলে যা এখান থেকে, সবাই চলে যা। আসিফ তুই জ্বালা। চলবে না, কোনো আগুনই আর জ্বলবে না। অনেকক্ষণ চলে গেল। ওই সময়টা ওদের কিভাবে গেল তা তারা নিজেরাও জানে না। জয়িতার অতৃপ্ত আত্মার আর্তনাদে আকাশ বাতাস সব ফেটে পড়ছে। সুমনরা চিৎকার করছে, কিন্তু ঠিক কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। ঠিক কতক্ষণ পরে তারা জানে না। তবে তাদের কানে ভেসে এলো ফজরের আজান। সাথে সাথে হাসিও থেমে গেল প্রায়। চারদিকে একটু আলো ফুটল। এরপর তারা যা দেখলো, তারপর তারা সবাই বাকরুদ্ধ হয়ে গেল। তাদের সামনে খুঁড়ো 7 টুকরো লাশটা রক্তে ভেসে যাচ্ছে। স্তব্ধ হয়ে তারা লাশটার দিকে তাকিয়ে আছে। ভোরবেলা পুলিশ এলো। তারাই খবর দিল পুলিশকে। প্রথমে পুলিশ তাদের কথা বিশ্বাস করলো না, কিন্তু পানির ট্যাঙ্কিটা ভেঙে জয়িতার কঙ্কাল বের করা হলো। আরও একজনের লাশ পাওয়া গেল সেখানে। সেই লাশটা হচ্ছে ধ্রুবর। এই ধ্রুবই এই প্রেতাত্মাকে বশ করতে চেয়েছিল সুমনকে মারার জন্য। নিজের টুকটাক নিজের উপরে এসে পড়ে ধ্রুবর।
সুমন এরপর অরণির সাথে একেবারে ঢাকায় চলে আসে, কিন্তু আজও সে বাড়িটার সামনে টুলেট ঝুলতে থাকে।